আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম আজকের 30তম ক্লাসে। আজকের এই 30তম ক্লাস দিয়ে তোমাদের জন্য ইংরেজি বলার জন্য যতটুকু সাহস দরকার, যা 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 আমি তোমাদের জন্য প্রয়োজন মনে করছি সেগুলো দিয়ে 30টি ভিডিও সাজিয়েছিলাম এবং সেই 30টি ভিডিওর মধ্যে আজকে আমার 30তম ক্লাস। আজকের এই 30তম ক্লাস দিয়ে তোমাদের 30টি ভিডিও আমি তোমাদেরকে উপহার দিচ্ছি। তোমরা আশা করি এই 30টি ক্লাস যদি তোমরা এই 30টি ভিডিও যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে যদি চর্চা করো, বারবার টেনে টেনে যদি দেখো এবং খাতায় লেখে লেখে যদি বেশি বেশি প্র্যাকটিস করো, তো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ইংরেজি বলার সাহস পেয়ে যাবে। তোমাদের মধ্যে অবশ্যই ইংরেজি বলার সাহস চলে আসবে ইনশাআল্লাহ। যদিও আমি এটা বলতে তোমাকে বাধ্য হচ্ছি যে এখানে একেবারে বেসিক লেভেলে সব কিছুই আছে তা না, কারণ আমার বলতে গেলে সেন্টেন্স এবং টেন্সের পর থেকে যে সমস্ত টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি সেই সমস্ত টপিকসগুলো অনেকটাই অ্যাডভান্স লেভেলের। বিশেষ করে আজকের ক্লাস যে আমি নিতে যাচ্ছি, আজকের এই ক্লাসটি আমি পজিটিভ ভার্ব বা পজিটিভ সেন্টেন্স দিয়ে আজকে তোমাদেরকে কীভাবে ইংরেজি বলতে হয় সেইগুলো আজকে শেখাতে যাচ্ছি আমি। তো আজকের টপিকস আমার 30তম ক্লাসে তোমার ইউজ অফ মেক। প্রথমে আমি তোমাদেরকে মেক কীভাবে আমরা স্পিকিংয়ে ব্যবহার করতে পারি পজিটিভ ভার্ব হিসাবে পজিটিভ সেন্টেন্সগুলোতে, সেটি আজকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত থাকো। সবাই আমার কথাগুলো শুনবে, বেশি বেশি করে আমার কথাগুলো শুনে খাতায় লেখে লেখে বেশি বেশি প্র্যাকটিস করলে আমি মনে করি আজকের যে মেক এবং গেটকে নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি সেটি তোমাদের জন্য প্র্যাকটিস করতে 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 একসময় অতি সহজ হয়ে যাবে। যদিও এটা এই মেক এবং মেক অথবা গেট এইটি একটি গ্রামারের কিন্তু একটি বিশেষ একটি কিন্তু অংশ, একটা বিশেষ একটা টপিকস। আমি কিন্তু গ্রামারের সেই গভীরে যে মেক এবং গেট কোন কোন ক্ষেত্রে আমরা কি কারণে আমরা এর সংজ্ঞা বা কিভাবে আমরা ব্যবহার করবো সে অত জটিল বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কিন্তু আলোচনা করতে চাইবো না। আমি চাই খুব সহজে কিভাবে মেকটাকে তোমরা তোমাদের সেন্টেন্সে স্পিকিংয়ে নিয়ে আসতে পারো, গেটকে কিভাবে নিয়ে আসতে পারো, মেক এবং গেট, মেক এবং এই গেটের ব্যবহারটা আমরা করতে পারি, সেটা আমরা আজকের ক্লাসে আমরা সেটা শিখতে যাচ্ছি। তো তোমরা খাতা কলম সবাই রেডি রেখেছো আশা করি। আমার কথাগুলো শুনবে, বেশি বেশি খাতায় লেখে বেশি বেশি প্র্যাকটিস করো। তো আজকের ক্লাস আমার 30তম ক্লাস, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এই জন্য এবং তোমাদেরকে অনুরোধ করছি যে আমার আজকের এই ক্লাস 30টি যে ক্লাস আমি শেষ করতে পেরেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে তোমাদের জন্য এই ছোট্ট এবং ক্ষুদ্র প্রয়াস আমি তোমাদের সামনে উপস্থিত করতে পেরেছি। এবং তোমরা এই প্র্যাকটিসগুলো করো, 30টি ভিডিও বারবার দেখো। এর পরবর্তীতে যে সমস্ত আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, আর একটু গভীর আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে, সেন্টেন্স নিয়ে, টেন্স নিয়ে, ভয়েস ন্যারেশন এবং অন্যান্য ট্রান্সফরমেশন ইত্যাদি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা বিশেষ করে জিএসসি বা এসএসসি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আলাদা আলাদা টপিকস নিয়ে আমি ভিডিও করব। ইনশাআল্লাহ তোমরা সেই ভিডিওসগুলো দেখবে, তখন ফুললি আমি গ্রামারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্পোকেন ইংলিশের পাশাপাশি। তাহলে এই মুহূর্তে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। তাহলে আজকের ক্লাস হচ্ছে ইউজ অফ মেক, তারপরে আমরা গেট নিয়ে আলোচনা করব। তো ইউজ অফ মেক ইউজ আমরা কখন করি? যেমন আমরা এই যে পজিটিভ যে ভার্বস, এটা এমন একটা ভার্বস, এইগুলো আমরা যে সেন্টেন্সে ব্যবহার করি, ওই সেন্টেন্সে দেখা যায় যে পজিটিভ ভার্বসগুলোতে সাবজেক্ট নিজেই কোনো কাজ করে না, সে কাউকে দিয়ে করায়। হ্যাঁ, অর্থাৎ মনে করো এইখানে বোঝার চেষ্টা করো যে আমি বলতে চাচ্ছি না যে পজিটিভ ভার্বসের সংজ্ঞা টঙ্গা বা ডিপে নিয়ে যেতে চাচ্ছি না। কেন মেক ইউজ করবো, কেন গেট ইউজ করবো আমাদের সেন্টেন্সে, সেই জিনিসগুলো আমরা সহজভাবে শেখার চেষ্টা করি। দেখো, ইউজ অফ মেকে তা সাধারণত একটা ফোর্স অনেক সময় আমরা বুঝাই। দেখো, কাউকে দ্বারা কোনো কিছু আমি করাই, বা আমি করাচ্ছি বা করিয়েছি অথবা করাবো, হ্যাঁ এরকম কথা, বা করাইলাম, করিয়েছি, হ্যাঁ বা এইরকম বিভিন্ন টেন্সে কিন্তু এই মেকের ব্যবহারটা আমরা এখন একটা সেন্টেন্স দিয়ে আমরা বিভিন্ন টেন্স দিয়ে কথাটা বলবো। যেমন এইখানে আমি একটি সেন্টেন্স আগে থেকে লিখে রেখেছি, দেখো, আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের কথাটা বললাম, আমি তাকে বুঝাই, এরকম কথা বলি না যে আমি বুঝি তো আই আন্ডারস্ট্যান্ড, বাট কিন্তু আমি কাউকে বুঝাই, তখন আমরা কিভাবে ইংরেজি বলবো? আমি কাউকে বুঝাই, আই মেক, কাকে? তোমাকে বুঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। যদি মেয়ে হয়, আই মেক হার আন্ডারস্ট্যান্ড। আমি তাদেরকে বুঝাই, আই মেক দেম আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে?
তাহলে অথবা আমি তোমাকে বুঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন বলবে তখন দেখা যাচ্ছে যে মেকের সাথে আমাদের কোনো রকমের দেখা যাচ্ছে যে যদি সাবজেক্ট যদি আমি, আমরা, তুমি, তোমরা, তারা যদি হয় তাহলে দেখা যাচ্ছে মেকই থাকে, মেকই থেকে যাচ্ছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আই মেক অর্থাৎ সাবজেক্টের পরে এই ভার্বটা দিলাম মেইন ভার্ব, তারপরে কিন্তু আমরা কাকে বোঝাচ্ছি, তাকে নিয়ে আসছি, অবজেক্টিভ একটা কেস, এখানে আমরা একটা অবজেক্টকে নিয়ে আসছি, আমাকে মানে তাকে, তাদেরকে অথবা তোমাকে। তো এইভাবে করে দেওয়ার পরে আবার এরপরে যে আরেকটি ভার্ব আসবে সেটি কিন্তু প্রেজেন্ট ফর্মে। সবসময় মনে রাখবে মেকের ক্ষেত্রে আমরা যে পরবর্তীতে যে দ্বিতীয় যে ভার্বটি আসবে শেষে যে ভার্বটি আমরা ব্যবহার করবো সেটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে এই যে এই সেন্টেন্সটা দেখো, আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বুঝাই, দেখতে পাচ্ছ, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। এখন যদি এটা মনে করো, যদি এটা প্রেজেন্ট আমরা সাবজেক্ট যদি চেঞ্জ করি তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে মেক্স ইউজ করতে হয়। তাহলে আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, সে তাকে বুঝায়, হি মেক্স হিম আন্ডারস্ট্যান্ড, হি মেক্স হার আন্ডারস্ট্যান্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমি, আমরা, তুমি, তোমরা, তারা হলে ভার্ব, এই যে ভার্ব যে আছে এই ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করি না। হ্যাঁ, আর কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে আমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমাকে এই মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝাই। তাহলে সাবজেক্টের পরপরই মূল ভার্ব মেক থেকে যাচ্ছে, কিন্তু যখন থার্ড পারসন ইউজ করছি তখন আমরা হি মেক্স অর্থাৎ মেকের সাথে এস বাই এস যুক্ত করছি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি করতে চাই, আমি তাকে বোঝাচ্ছি, তখন আমি কি করব, আমি বা সে তাকে বোঝাচ্ছি, হি ইজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো? আমি যদি বোঝাচ্ছি তাহলে আই অ্যাম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। আমরা তাকে বোঝাচ্ছি, উই আর মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। তারপরে তারা আমাকে বোঝাচ্ছে, দে আর মেকিং মি আন্ডারস্ট্যান্ড। তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি, আই মানে আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখা যাচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে এম ইজ আর ব্যবহার হচ্ছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। যেটি টেন্স যারা জানো, 12টি টেন্স যারা ভালো করে জানো তারা আমার এই মেক এবং গেটের ব্যবহার কিন্তু তোমরা বিভিন্ন টেন্সে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবে। তাহলে এইটা গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে যদি করতে যাই তাহলে আমি তাকে বুঝিয়েছি অর্থাৎ এই মাত্র একটি কাজ আমার দ্বারা হয়েছে। তা আমি তাকে বুঝিয়েছি, আমি যদি বলি তাহলে আই হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। এখন সে তাকে বুঝিয়েছে, হি হ্যাজ মেড হিম আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ হি এর সাথে হ্যাজ হচ্ছে ব্যবহার হচ্ছে, থার্ড পারসন যেহেতু হ্যাজ ব্যবহার হচ্ছে, এগুলো আমরা আগেই শিখেছি। আর আই এবং আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এগুলোর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়, সেটা তোমরা আগেই জানো। তাহলে আমি তাকে বোঝাচ্ছি, বোঝাইতেছি, বা সাধু ভাষায় হোক যেভাবেই হোক আমরা যেটা বলে থাকি সাধারণভাবে, আমি তাকে বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আই একটু আগে যেটা করলাম আমরা, হি ইজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, তার মানে আমি তাকে বোঝাচ্ছি। তাহলে আইটার জায়গায় আমি যদি বলি তাহলে আই আসতেছে, আর যদি সে তাকে বোঝাচ্ছে তখন আমরা কিন্তু হি ব্যবহার করছি। দেখো, সে তাকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে কন্টিনিউয়াস টেন্সে আমরা কথাটা বলছি, সে তাকে বোঝাচ্ছে। তো হি ইজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাচ্ছি, আই অ্যাম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। তারপরে আমি তাকে বুঝিয়েছি, এরকম যদি হয় আমি তাকে বুঝিয়েছি, তাহলে কি করব, দেখো, আমি তাকে বুঝিয়েছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি তাকে বুঝিয়েছি যদি হয় তাহলে আই হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। তাহলে আই এর সাথে হ্যাভ হবে, তাহলে হি এর সাথে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ মেড হিম আন্ডারস্ট্যান্ড। আমার হাতের লেখা এবং আমার বোর্ডের দিকে যে সমস্ত আমি যা লিখছি বা বলছি, সবচেয়ে ভালো হবে তোমাদের আমার কথাগুলো লিখে লিখে প্র্যাকটিস করা। তারপরও আমি একটু বোর্ডে লিখে শেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তাহলে আমি তাকে বুঝিয়েছি, আই হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। তারা আমাকে বুঝিয়েছে, দে হ্যাভ মেড মি আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ শেষের ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি হ্যাজ মেড হিম আন্ডারস্ট্যান্ড, হি হ্যাজ মেড দেম আন্ডারস্ট্যান্ড। আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ এগুলো ব্যবহার করছি। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রেজেন্ট
ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টে আমরা এই মেক ব্যবহার করে কিন্তু কথা বলতে পারি। তাহলে এখানে এখন আমরা যদি পাস্টে বলতে চাই তাহলে কি হবে, আমি তাকে বুঝালাম, অর্থাৎ লাম ব্যবহার করার জন্য আমাদেরকে বুঝালাম শব্দটা বললাম, মানে পাস্ট বোঝানোর জন্য, পাস্ট ইনডিফিনিট বোঝানোর জন্য। আমি তাকে বুঝিয়েছি, এইভাবেও কথাটা বলা যেতে পারে, সমস্যা নেই। আমি তাকে বুঝিয়েছি অর্থাৎ আমি তাকে বুঝালাম। এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট আমরা বুঝতেই পারছি। তাহলে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই আমরা কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে আমি তাকে বুঝালাম যদি হয় তাহলে আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, তাহলে মেককে পাস্ট ফর্মে নিয়ে গেলাম, অর্থাৎ মেড করলাম, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড। তাহলে আর সে তাকে বুঝালো বা সে তাকে বুঝিয়েছে, তাহলে হি মেড হিম আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছ? আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ভার্বটি, যেটি আমার শেষের যে ভার্বটি আসতেছে সেটি সবসময় কিন্তু আগের মতোই প্রেজেন্ট ফর্মেই থেকে যাচ্ছে। আমরা যেই টেন্সেই কথা বলি না কেন, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই আমাদের প্রথম দিকে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাদের এম ইজ আর আসছে, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে, হ্যাভ হ্যাজ আসছে, ভার্বের পিপি হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট ইনডিফিনিট আমরা সাবজেক্টের পরপরই কিন্তু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার করছি, হ্যাঁ পাস্ট ফর্ম ব্যবহার করছি। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই থেকে যাচ্ছে শেষেরটি। অর্থাৎ এখানে আমরা তাহলে পাস্ট ইনডিফিনিটেও কথা বলতে পারি। তাহলে এখন যদি সে তাকে বোঝাচ্ছিল এই কথাটা আমরা যদি বলি তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝাই যাচ্ছে। সে তাকে বোঝাচ্ছিল কথাটা বোঝাই যাচ্ছে যে এটা পাস্ট কন্টিনিউয়াস। কথা বুঝতে পারছো? আমি আবার দেখাই, সে তাকে বোঝাচ্ছিল অর্থাৎ সে তাকে বুঝাইতেছিল, সে তাকে বোঝাচ্ছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ মেকিং কাকে, হি ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। কথা কি বুঝতে পারছো? আমার হাতের লেখা অবশ্যই প্রবলেম করতেছে আমি জানি, তারপরেও তোমরা একটু আমার কথাগুলোকে বেশি করে গুরুত্ব দাও। তাহলে এখানে আমরা দেখো পাস্ট কন্টিনিউয়াসে কথাটি বলছে যে সে তাকে বুঝাচ্ছিল, তাহলে হি ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বুঝাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। এইভাবে আমরা তাকে বুঝাচ্ছিলাম, উই ওয়ার মেকিং দেম আন্ডারস্ট্যান্ড। আমরা তাদেরকে বুঝাচ্ছিলাম, উই ওয়ার মেকিং দেম আন্ডারস্ট্যান্ড। ইউ ওয়ার মেকিং মি আন্ডারস্ট্যান্ড, ইউ ওয়ার মেকিং মি আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে বুঝাচ্ছিলে, ইউ ওয়ার মেকিং মি আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা বিভিন্ন টেন্সে দেখতে পাচ্ছি সুন্দরভাবে মেকের ব্যবহার করা যাচ্ছে। এখন আমরা তুমি আমাকে বুঝিয়েছিলে যদি এইভাবে কথাটা বলি, দেখো তুমি আমাকে বুঝিয়েছিলে বা সে তাকে বুঝিয়েছিল, এই কথাটা যদি থাকে তাহলে আমরা কি করব, সে তাকে বুঝিয়েছিল। তাহলে আমরা হি হ্যাড মেড ভার্বের তৃতীয় রূপ হিম আন্ডারস্ট্যান্ড, হি মেড হিম আন্ডারস্ট্যান্ড। তো সে তাকে বুঝিয়েছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টেও আমরা মেকের ব্যবহার করতে পারছি। তাহলে আমি তাকে বুঝিয়েছিলাম, আই হ্যাড মেড হিম আন্ডারস্ট্যান্ড, উই হ্যাড মেড হিম আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাড মেড হিম আন্ডারস্ট্যান্ড, দে হ্যাড মেড হিম আন্ডারস্ট্যান্ড। তাহলে সবার সাথে আমরা কিন্তু হ্যাড ব্যবহার করে ভার্বের পিপি ম্যাড করে দিচ্ছি, মেককে মেড করে দিয়ে তারপরে অবজেক্ট নিয়ে এসে আবার আমরা আন্ডারস্ট্যান্ডকে কোনো রকমই মানে শেষের ভার্বটাকে কোনো পরিবর্তন আমরা করার কোনো সুযোগ নাই, আমরা করতে পারবো না, আগের মধ্যে থেকে যাবে। এখন দেখো এই সেন্টেন্সটাকে ফিউচার টেন্সেও কিন্তু আমরা বলতে পারি, আমি তাকে বুঝাবো, হ্যাঁ বুঝাবো, আমি তাকে বুঝাবো, হ্যাঁ আমি একার দিলাম, হ্যাঁ বুঝাবো, যে আমি তাকে বুঝাবো। তো বোঝাই যাচ্ছে যে এইটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি তাকে বুঝাবো। তাহলে আই শ্যাল মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমরা তাকে বুঝাবো, উই শ্যাল মেক হিম আন্ডারস্ট্যান্ড, অথবা আল মেক হিম আন্ডারস্ট্যান্ড, অথবা we will make him understand, we will make them understand, we will make him understand, we will make her understand, we will make you understand। আমরা তোমাকে বুঝাবো, আমরা তাকে বুঝাবো, আমরা তাদেরকে বুঝাবো। জাস্ট সাবজেক্টের পরপরই শ্যাল অথবা উইল। বেশিরভাগ আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করে কথা বলতে পারি, সমস্যা নাই, স্পিকিং এটা কোনো প্রবলেম করবে না। তো আল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো, হি উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, হিল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, সে তোমাকে বুঝাবে, তারা আমাদেরকে বুঝাবে, দেল মেক আস আন্ডারস্ট্যান্ড, এইভাবে করে দেল মেক আস আন্ডারস্ট্যান্ড, এইভাবে তারা আমাদেরকে বুঝাবে।
তো এইভাবে করে কিন্তু আমরা এখানে তাহলে সাবজেক্টের পরপরই সাবজেক্ট অনুযায়ী উইল, তারপরে মেক লিখে আমরা সে তাকে বোঝাবে, হি উইল মেক হিম আন্ডারস্ট্যান্ড, হি উইল মেক হিম আন্ডারস্ট্যান্ড। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার ইনডিফিনিটেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারছি। ফিউচার কন্টিনিউয়াসলি তুমি যদি বলতে চাও, তার আমরা তাকে বুঝাইতে থাকবো, অর্থাৎ উই শ্যাল বি মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি মেকিং আস আন্ডারস্ট্যান্ড, তোমরা আমাদেরকে বোঝাতে থাকবে, অথবা তারা তোমাকে বোঝাতে থাকবে, দে উইল বি মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন টেন্সে কিন্তু আমরা মেক ব্যবহার করে কিন্তু কথা বলতে পারছি। এখন তুমি চাইলে এগুলো সেন্টেন্সকে তোমরা নেগেটিভ করতে পারো, যেমন আমি তাকে হাসাবো, আই শ্যাল মেক ইউ, আমি তোমাকে হাসাবো, আই শ্যাল মেক ইউ লাভ, অথবা আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো না, আই উইল নট মেক ইউ লাভ। আমি কি তোমাকে হাসাবো, উইল আই মেক ইউ লাভ। যেভাবে প্রশ্ন করতে হয়, যেভাবে নেগেটিভ করতে হয়, আমরা যেভাবে টেন্সে শিখেছি, সেন্টেন্সে শিখেছি, বিশেষ করে টেন্সে যে শ্যাল উইল যেভাবে ব্যবহার করছি, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ অথবা এম ইজ আর কন্টিনিউয়াসে বা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, এগুলো যেভাবে আমরা এগুলো টেন্স শেখার সময় যেভাবে নেগেটিভ করেছি, যেভাবে প্রশ্নবোধক করেছি, যেভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করেছি, সেভাবে তোমরা কিন্তু নিজেরাই স্ট্রাকচার তৈরি করে নিবে। তাহলে আমি তোমাকে হাসাবো, আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো না, আই উইল নট মেক ইউ লাভ। আমি কি তোমাকে হাসাবো, উইল আই মেক ইউ লাভ, আমি কি তোমাকে হাসাবো না, উইল আই নট মেক ইউ লাভ। এইভাবে করে আমরা কিন্তু ফিউচার ইনডিফিনিটে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে আমি তোমাকে হাসাই, আই মেক ইউ লাভ, আই ডোন্ট মেক ইউ লাভ, ডু আই মেক ইউ লাভ, ডু আই নট মেক ইউ লাভ। আমি তোমাকে হাসাচ্ছি, আই এম মেকিং ইউ লাভ, আই এম মেকিং ইউ লাভ, আই এম নট মেকিং ইউ লাভ, আই এম নট মেকিং ইউ লাভ, এম আই মেকিং ইউ লাভ, এম আই নট মেকিং ইউ লাভ। তাহলে আমরা তারপর পাস্ট ইনডিফিনিটে দেখো যে আই মেড ইউ লাভ, আমি তোমাকে হাসালাম, আই মেড ইউ লাভ। আমি তোমাকে হাসাইনি, আই ডিড নট মেক ইউ লাভ। আমি কি তোমাকে হাসিয়েছিলাম, ডিড আই মেক ইউ লাভ। আমি কি তোমাকে হাসাইনি, ডিড আই নট মেক ইউ লাভ। তাহলে প্রত্যেকটি টেন্সে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমি তোমাকে হাসাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং ইউ লাভ, আই ওয়াজ নট মেকিং ইউ লাভ, ওয়াজ আই মেকিং ইউ লাভ, ওয়াজ আই নট মেকিং ইউ লাভ। তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু মেকের ব্যবহারটা মোটামুটি শিখে নিলাম। অর্থাৎ আমরা কাউকে নিজে না করে আমরা কাউকে জোর করে কোনো কিছু আমরা করাচ্ছি বা করাতে বাধ্য করেছি, এরকম কিছু ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে শান্ত মেক ব্যবহার করে আমরা শান্ত সেন্টেন্সগুলো শিখে আমরা কিন্তু স্পিকিংয়ে ব্যবহার করতে পারি। তো তাছাড়া আমরা এখানে আমি তোমাকে এভাবে সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সেও বলতে পারি যে আমাকে তুমি হাসায় নাও, প্লিজ ডোন্ট মেক মি লাভ। অথবা তাকে ঘুম পাড়িয়ে দাও, মেক হিম স্লিপ, মেক হার স্লিপ, মেক দি চাইল্ড স্লিপ। বাচ্চাটাকে ঘুমিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, এইরকম কথাটা আর কি সরাসরি তুমি বলতে। তাহলে আমাকে হাসানোর চেষ্টা করো না, প্লিজ ডোন্ট ট্রাই টু মেক মি লাভ। আমাকে হাসানোর চেষ্টা করো না তো, একটা বিরক্ত হয়ে আমরা কিন্তু অনেক সময় বলি যে এই আমাকে হাসানোর চেষ্টা করো না তো, আমার মুড অফ আছে, প্লিজ ডোন্ট ট্রাই টু মেক মি লাভ। এই তুমি ওকে কেন কাঁদাচ্ছ, হোয়াই আর ইউ মেকিং হিম ক্রাই, ডোন্ট মেক হিম ক্রাই, প্লিজ তাকে কাঁদাইও না, এভাবে বলি কিন্তু আমরা। আচ্ছা ওকে বসাও, প্লিজ মেক হিম সিট, প্লিজ মেক দেম সিট। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমরা বলতে পারি, প্লিজ মেক হিম সিট, তাকে বসাও, তাদেরকে বসাও, প্লিজ মেক দেম সিট। এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন ইম্পারেটিভ সেন্টেন্সেও এই কথাগুলো বলতে পারি। যাই হোক, ফোর্স অনেক ক্ষেত্রে মেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোর্স এখানে বোঝায় অনেকটাই জোর করে কোনো কিছু করানো আর কি। তো এই হলো আজকের মোটামুটি আমি একটা মেকের ব্যবহারটা তোমাদেরকে দেখালাম। তোমরা স্ট্রাকচারটা এভাবে লিখতে পারো। আমি এখানে কিন্তু একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এই যে মোটামুটি একটা দেখো, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব যদি প্রয়োজন পড়ে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হাবোধক কথার জন্য আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা ডু নট, ডাজ নট এগুলো কিন্তু ব্যবহার করি না। হাবোধক কথা যখন আমাদেরকে নেগেটিভ করতে হয়, তখনই কিন্তু আমরা ডু নট বা ডন্ট বা ডিড নট বা ডিডন্ট এইভাবে আমরা তখন ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ফিউচার ইনডিফিনিটে কিন্তু তখন আমাদের হেল্পিং ভার্ব তখন আমাদের প্রয়োজন পড়ে। তো সাধারণত যদি প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যাপার থাকে, পাস্ট ইনডিফিনিটের ব্যাপার থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে সাবজেক্টের পরপরই কোনো ভার্বের প্রয়োজন পড়ছে না, শুধু মেইন ভার্ব মেকটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, সাবজেক্টের পরপর মেক, তারপরে সাবজেক্ট অনুযায়ী মেক হতে পারে, মেক্স হতে পারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা সিঙ্গুলার থার্ড পারসন মানে যদি হি শি বা কোনো নাম যদি হয়, রাহুল মেক্স হিম লাভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাচ্ছে মেকের সাথে। আর তাহলে আমাদের মেকের পরে হিম, হার, ইউ, দেম এই ধরনের অবজেক্ট আমরা ব্যবহার করছি।
তারপরে ভার্ব, যে ভার্বটি আসবে এরপরে, যে এই অবজেক্টের পরে যে ভার্বটি আসছে সেটি কিন্তু একেবারে তার আসল রূপে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, যেই ভার্বটাই হোক না কেন। তারপরে অন্যান্য শব্দ প্লাস অন্যান্য শব্দ, মোটামুটি এই ধরনের স্ট্রাকচার। আর যদি তুমি মনে করো যে হেল্পিং ভার্ব, তুমি চাইলে এইভাবে স্ট্রাকচার লেখো, সাবজেক্ট হেল্পিং ভার্ব প্রয়োজন হলে তোমরা ইউজ করবে। হ্যাঁ, তাহলে ব্র্যাকেটে দাও, তাহলে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ব্র্যাকেটে প্লাস মেক, তারপরে প্লাস হিম, হার, ইউ, দেম, বা কোনো নাম হতে পারে, রাজু, মিনা, মণি ইত্যাদি, তারপর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর প্লাস অন্যান্য শব্দ। তো এই হলো মোটামুটি তোমাদেরকে মেক নিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করি। আমি একটা ভিডিও তৈরি করবো যেখানে মেক নিয়ে ডিটেলস আলোচনা থাকবে, তখন তোমরা আরও ভালো করে মেকের ব্যাপারটা শিখতে পারবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে গেটের ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো তো তোমরা গেট বুঝতে পারছো কিনা, শিখতে পারছো কিনা। যদিও মেক এবং গেট অত্যন্ত কঠিন একটা বিষয়, তারপরে আমি আজকের 30তম ক্লাসে বাধ্য হয়ে তোমাদেরকে এগুলো আমার কথার মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখন গেটের ব্যবহারটা শিখি। গেটের ব্যবহারটা মেকের মতোই, কিন্তু একটু জটিল, তবে তোমাদেরকে আমি সহজভাবে বলে আজকে আমার ভিডিওটা শেষ করে দেবো। মেকের ব্যাপারটা একটা সেন্টেন্স দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আগে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, ইউজ অফ গেট, দেখো সাবজেক্টের পরপরে আমার পরপরই কিন্তু হেল্পিং ভার্বের প্রয়োজন পড়লে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব। সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো বিভিন্ন ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বগুলো লাগে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বাদ দিয়ে। তো যাই হোক, সাবজেক্টের পরপরই হেল্পিং ভার্ব প্রয়োজন পড়লে তোমরা লিখে রাখো, তারপরে প্লাস গেট, তারপরে সাবজেক্টের পরপরই ইউ, হিম, দেম, দে, আমরা এই ধরনের এখানে অবজেক্টগুলো ইউজ করব। তারপরে কিন্তু ভার্বের অবশ্যই আমার এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, ভার্বের তৃতীয় রূপ যেভাবে হোক আমাদেরকে এখানে কোনো অবস্থাতে ভার্বের অন্য কোনো ফর্ম না দিয়ে ভার্বের পিপি ইউজ করতে হবে, পাস্ট পার্টিসিপল অবশ্যই ইউজ করতে হবে, প্লাস অন্যান্য শব্দ। তাহলে একটি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে এই গেটের ব্যবহারটা শেখানোর চেষ্টা করি। তোমরা কিন্তু বেশি বেশি করে নিজেরা সেন্টেন্স তৈরি করে খাতায় লেখে লেখে বেশি বেশি মুখে নিয়ে আসে প্র্যাকটিস করো। ঠিক আছে, যেমন আমি আমার বই ছাপাই, তাহলে এইটার অনুবাদ আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আমি আমার বই ছাপাই, আই গেট মাই বুক, আই গেট মাই বুক প্রিন্টেড। এই যে দেখো লাস্টের যে ভার্বটি আসলো সেটি কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিপি, ভার্বের তৃতীয় রূপ আমরা পাচ্ছি এখানে। তারপর যদি এটা আমরা যদি আমি না করে যদি হি করতাম, তাহলে হি গেটস হিজ বুক প্রিন্টেড, হি গেটস হিজ বুক প্রিন্টেড। তাহলে ফার্স্ট পারসন, আই গেট মাই বুক প্রিন্টেড, তাহলে আমরা উই গেট আওয়ার বুক প্রিন্টেড, এভাবে করে আমরা সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। দেখো, তারপরে আমি আমার বই ছাপাই, এটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বলছি, আমি আমার বই ছাপাচ্ছি যদি হয়, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি তাহলে কি করতে হবে? আই এম অর্থাৎ আই এম গেটিং, এই গেটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখে আই এম গেটিং করলাম, আই এম গেটিং মাই বুক প্রিন্টেড। বুঝতে পারছো? আই এম গেটিং মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাচ্ছি। আর যদি তুমি এইভাবে বলো যে আমি আমার বই ছাপিয়েছি, আমি ছাপিয়েছি, এইরকম যদি হয়, ছাপিয়েছি প্রেজেন্ট পারফেক্টে, তাহলে I have got my book, গটকে তুমি গটেনও বলতে পারো, গট বা গটেন যেটাই হোক একটা ফর্ম তুমি নিতে পারো। তাহলে আমি আমার বই ছাপিয়েছি, আই হ্যাভ গট মাই বুক প্রিন্টেড। তারপরে তুমি পাস্ট ইনডিফিনিট বলতে পারো, আমি আমার বই ছাপালাম বা ছাপিয়েছিলাম। হ্যাঁ, ছাপালাম বা ছাপিয়েছিলাম, যেভাবে আমরা সাধারণত বলে থাকি সেটাই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে আমি আমার বই ছাপালাম অর্থাৎ ছাপিয়েছিলাম। আমি ছাপালাম এই জন্য লিখলাম যে তোমাদের শান্ত লো লাম বেশি বুঝো, সেজন্য আমি আমার বই ছাপালাম বা ছাপাইলাম। চাইলে আমরা ছাপাইলাম এইভাবেও বলতে পারি, লিখতে পারি। তো আই গট মাই বুক প্রিন্টেড, আই গট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাচ্ছিলাম, আমার বই ছাপাচ্ছিলাম। এই যে পাস্ট কন্টিনিউয়াস এই কথাটি বললাম। এখন আমরা কি করলাম? I was getting my book printed. পাস্ট কন্টিনিউয়াসে তুমি কথাটি বললে, I was getting my book printed, he was getting his book printed, they were getting their book printed, এভাবে করে তোমরা বলতে পারবে। তাহলে এটা দেখতে পাচ্ছ,
সাবজেক্ট আমি জাস্ট স্ট্রাকচারটা তোমাদেরকে আগেই দিয়ে দিচ্ছি, সেই স্ট্রাকচারটা ফলো করলেই হয়ে যাবে। তারপর দেখো আমরা পাস্ট ইনডিফিনিটও করলাম, পাস্ট কন্টিনিউয়াস করলাম। আমি আমার বই ছাপাবো, এখন আমরা কিন্তু ছাপাবো, এই যে আমি আমার বই ছাপাবো, তাহলে কি করতে হবে? আই শ্যাল অথবা আল, আই শ্যাল অথবা আল, আই উইল দিলাম, আইল গেট মাই বুক প্রিন্টেড, আইল গেট মাই বুক প্রিন্টেড। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ভার্বের যে লাস্টে যে ভার্বটি আসছে, মেইন ভার্ব কিন্তু সাবজেক্টের পরপরই থাকে, মেকের ক্ষেত্রে হোক বা গেটের ক্ষেত্রে হোক, সাবজেক্টের পরপরই কিন্তু আমরা সেটা ব্যবহার করে থাকি। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের যে মেইন ভার্ব কিন্তু এখানে আমরা যে ব্যবহার করছি গেট, এইটা আমাদের পরিবর্তন হচ্ছে টেন্স অনুযায়ী, কিন্তু লাস্টে যে ভার্বটি আসছে, শেষের যে ভার্বটি আসছে সেটি কিন্তু ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে, ভার্বের তৃতীয় রূপ। হ্যাঁ, তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটেও দেখছি আইল গেট মাই বুক প্রিন্টেড, এভাবে আমরা বলতে পারবো, স্পিকিংয়ে কথা বলতে পারবো। যদিও একটু কঠিন, আমি জানি এটা কঠিন, তারপরেও তোমরা এটাকে প্র্যাকটিসের মাধ্যমে চর্চায় নিয়ে আসে বলার চেষ্টা করো। তাহলে আমি আমার বই ছাপিয়ে থাকবো বা আমি ছাপাইতেই থাকবো, তাই আইল বি গেটিং মাই বুক প্রিন্টেড, এভাবে করে আমরা কিন্তু বিভিন্ন টেন্সে এটা বলতে পারি। তো আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, এগুলোর তোমরা নেগেটিভ করতে পারো, যেমন আমি আমি আমার আমি আমার বই ছাপাই, প্রেজেন্ট ইনডিফিনিটিভ যদি হয় তাহলে আমরা কি বলছিলাম? আই গেট মাই বুক প্রিন্টেড। তাহলে আই ডোন্ট গেট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাই না। আমি কি আমার বই ছাপাই? ডু আই গেট মাই বুক প্রিন্টেড, আমি কি আমার বই ছাপাই না? ডু আই নট গেট মাই বুক প্রিন্টেড। এভাবে তারপরে পাস্ট ইনডিফিনিটিভ যদি বলতে চাও, আই গট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপালাম বা ছাপাইলাম, ছাপিয়েছিলাম। আই গট মাই বুক প্রিন্টেড। আই ডিডন্ট গেট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাইনি। ডিড আই গেট মাই বুক প্রিন্টেড, আমি কি আমার বই ছাপিয়েছিলাম? ডিড আই নট গেট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাবো। এখন ফিউচার ইনডিফিনিটে আল গেট মাই বুক প্রিন্টেড, আমি আমার বই ছাপাবো না। আল নট গেট মাই বুক প্রিন্টেড। উইল আই গেট মাই বুক প্রিন্টেড, আমি কি আমার বই ছাপাবো? উইল আই নট গেট মাই বুক প্রিন্টেড, আমি কি আমার বইকে ছাপাবো না। তো যাই হোক, এইভাবে করে তোমরা একটু চেষ্টা করো। মোটামুটি আমি তোমাদেরকে গেটের ছোটোখাটো একটা ধারণা দিলাম। তোমরা এইভাবে করে বিভিন্নভাবে, গেটের কিন্তু অনেক ব্যবহার, মেকের চেয়ে গেটের কিন্তু ব্যবহার একটু জটিল এবং অনেক রকমের ব্যবহার আছে, সেটি নিয়ে কিন্তু আলোচনা করবো না, এমনিতেই আজকের ভিডিও কিন্তু বড় হয়ে গেছে। যাই হোক, আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি, আজকে আমি আমার 30তম ক্লাস শেষ করাতে পেরেছি। তোমরা 30টি ক্লাস ভালো করে বেশি বেশি করে টেনে টেনে দেখো, শেখার চেষ্টা করো, বলার সাহস তৈরি করো। আমি বোর্ডে লেখার চেয়ে বেশি বেশি মুখে বলে বলে শেখানোর চেষ্টা করেছি। তোমরা বেশি বেশি খাতায় লেখে বলার চেষ্টা করো, প্র্যাকটিস করো, এবং কতটুকু তোমাদের উন্নতি হয়েছে আমার প্রথম ক্লাসটি থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবে না। যদি তোমাদের যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে আর কথা বলছি না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।